হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেলদি লিভিং উইদাউট মেডিসিন। আজকে আমরা আলোচনা করব রাগ নিয়ে। আমরা বিভিন্ন সময় রেগে যাই এবং কখনো কখনো সেই রাগ নিয়ন্ত্রণের মাত্রা ছাড়িয়ে যায়। তার ফলে অনেক অপ্রীতিকর ঘটনাও ঘটে যেতে পারে। আজকে রাগ নিয়ে আমাদের এই পর্বে যে আলোচনা, তার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট নিউরোসাইকিয়াট্রিস্ট ডক্টর জাকির হোসেন লস্কর মহাশয়। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। তো আজকে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে রাগ কেন হয়, এটা যদি আমাদের একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, এই প্রসঙ্গটি এতটাই সবার জন্য প্রাসঙ্গিক যে আমরা যদি খুব মন দিয়ে এই আলোচনাটা সবাই শুনি তাহলে কিন্তু সবাই ভীষণভাবে উপকৃত হব। কেননা আমাদের অনেক সিচুয়েশন, প্রতিদিন আমাদের কিন্তু জীবনে অনেক উথাল পাথাল চলতে থাকে। তো আসলে প্রথমে যেটা বলতে হবে যে রাগ কিন্তু আমাদের একটা সহজাত প্রবৃত্তি। অবশ্যই, হ্যাঁ, কমন ইনস্টিংক্ট। এটা তার মধ্যে যত কমন ইনস্টিংক্ট আমাদের আছে, সহজাত প্রবৃত্তি বলতে যেগুলো বোঝায় তার মধ্যে রাগ কিন্তু অন্যতম। এখন মাঝে মধ্যে কি হয়, রাগ আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আনকন্ট্রোলড হয়ে যায়, আনব্রিডলড হয়ে যায়। তো তখনই প্রশ্ন আসে যে রাগ নিয়ন্ত্রণ করব কিভাবে। এখন রাগ নিয়ন্ত্রণ করার মেকানিজম বুঝতে গেলে প্রথমে রাগ কেন হয় বা রাগের স্বরূপ চিনতে হবে আমাদের। তো সেজন্য এটা তো আমরা জানি যে যখন আমাদের রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, অনিয়ন্ত্রিত হয়, সামলাতে পারি না নিজের মনকে কন্ট্রোল করে, তো তখন কি হয়, সাংসারিক জীবনে অশান্তি তৈরি হয় এবং সমাজ জীবনে আমাদের বিভিন্ন জায়গাতে চলাফেরা করতে হয়, সেখানেও কিন্তু অনেক অশান্তির পরিমণ্ডল কিন্তু তৈরি হয়ে যায়। এবং এর থেকে কি হয়, পারিবারিক বিবাদ হয় এবং স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, যেটাকে আমরা দাম্পত্য মনোমালিন্য বলি, সেগুলো তৈরি হয়। অনেক ক্ষেত্রে প্রিয় বন্ধু বিচ্ছেদ হয়ে যেতে থাকে এবং এটা কিন্তু একটা নৈতিক মূল্যবোধের সংকটও ডেকে আনে। কেননা সমাজের মানুষরা তখন আমার সাথে আর মিশবে না আমি যদি কথায় কথায় রাগ এক্সপ্রেস করি অকারণে। তো সেই জন্যে আপনার প্রথম প্রশ্ন যে রাগ কেন হয়। তো কেন হয়, আমাদের কেন হয়, তো আমরা সবাই তো এক্সপেরিয়েন্স করেছি, অভিজ্ঞতা আছে আমাদের। তো তবুও যেটা বলবো যে অ্যাকচুয়ালি আমাদের জীবনের তো অনেক চাওয়া পাওয়া থাকে, এক্সপেকটেশনস থাকে। তো চাওয়া এবং পাওয়ার মধ্যে যে অসামঞ্জস্য, যে চাওয়া আর পাওয়ার মাঝের যে হাইফেনটা অনেক বড় হয়ে থাকে আমাদের, সেখান থেকে কিন্তু আমাদের না পাওয়ার যে ক্ষোভ, সেইটা এক্সপ্রেস হয় রাগ হিসেবে। তারপরে ধরুন যেসব পরিবারে অর্থনৈতিক সংকট আছে তাদের মধ্যে রাগ চলে আসবে। এবং ধরুন আপনি কেউ কোথাও ঋণ করেছেন, সেই ঋণ অপরিশোধিত থাকতে থাকতে ঋণের অনেকটা বোঝা মাথার উপরে চেপে গেছে, তার থেকেও কিন্তু রাগ এক্সপ্রেস হয়। ব্যর্থতা, হতাশা জীবনে বিভিন্নভাবে আসে, সেটা ছাত্র জীবনে আসে, চাকরি জীবনে আসে, বিভিন্নভাবে। তো সেসব কারণেও কিন্তু রাগ এক্সপ্রেসড হয়। তারপরে ধরুন সামাজিকভাবে মেলামেশা করতে গিয়ে আপনি ঘৃণার শিকার হচ্ছেন, আপনি অবজ্ঞার শিকার হচ্ছেন, আপনি বিভিন্ন ধরনের বঞ্চনার শিকার হচ্ছেন। সেসব কারণেও কিন্তু অনেকদিন এটা চলতে থাকলে মানুষ রাগ এক্সপ্রেস করতে শুরু করে এবং সামাজিক অন্যায় অবিচারের শিকার হতে হতে সেই রাগ কিন্তু রোগের পর্যায়ে চলে যেতে পারে। এবং আমাদের আধুনিক জীবনযাত্রায় যে আমরা প্রচুর পরিমাণে স্ট্রেস বা টেনশন দেখি, এই সবগুলো কিন্তু আস্তে আস্তে রাগ ডেকে আনে। এবং এমন বলা হয় যে পারিবারিক হিংসাও ঘটে অনেকভাবে, ছোটদের বড়দের, এমনকি বিশেষত মেয়েদের ক্ষেত্রে যৌন নির্যাতন, যৌন হিংসা, এই যে ঘটনাগুলো ঘটে, যৌন নির্যাতনের শিকার হলে তারাও কিন্তু অতিরিক্ত রাগের শিকার হয়ে পড়েন এবং সেখান থেকে বেরোনোর জন্য তাদের এমন কিছু স্ট্র্যাটেজি নিতে হয়, তার জন্য তাদের সেই রাগটাকে খুব ভায়োলেন্ট ফর্মে এক্সপ্রেসও করতে হয় তাদের আত্মরক্ষা করার জন্য। এছাড়া ধরুন বেকার যুবকদের জন্য যদি বলি যে তাদের যে বেকারত্বের সংকট, তাই না, সেটাও কিন্তু তাদের রাগের কারণ। তারা হয়তো শিক্ষিত হয়েছে, উচ্চশিক্ষিত হয়েছে, অথচ চাকরি নেই, কর্মসংস্থান নেই, তার থেকে তাদের আস্তে আস্তে মনে ক্ষোভ জমতে সেটা রাগ হিসেবে এক্সপ্রেস হয়। এবং এছাড়াও দেখবেন সামাজিক অনেক বৈষম্য থাকে বিভিন্ন রকম ভাবে, রাজনৈতিক অনেক বৈষম্য অনেকের সাথে ঘটে যায়, ধর্মীয় অনেক বৈষম্য মানুষের সাথে আচার ব্যবহারে ঘটে যায়। সেগুলোর থেকেই কিন্তু অনেক মানুষের রাগ মাত্রা ছাড়া হয়ে যায় যখন তিনি তার মন কন্ট্রোল করতে পারেন না। তো এই হচ্ছে রাগের স্বরূপ।
এছাড়াও যেটা আমি একটু মানে নিউরোকেমিস্ট্রির আলোকে যদি বলতে চাই একটু করে, মানে হরমোনাল কি চেঞ্জ ব্রেনে হলে যে সিচুয়েশন গুলো বললাম সেগুলো হওয়ার পরে ব্রেনের কি চেঞ্জ হলে রাগটা এক্সপ্রেস হয়, কিভাবে এক্সপ্রেস হয়, মেকানিজমটা। তো আসলে আচ্ছা ডাক্তার, একটা কথা আমি এখানে বলতে চাইছি যে আপনি মেকানিজমে ঢোকার আগে আমি প্রশ্নটা করতে চাইছি, সেটা হচ্ছে আপনি যেটা বললেন এতক্ষণ ধরে যে তার মানে সংক্ষিপ্ত রূপটা যদি মানে এইরকম ভাবে বলা যায় কি যে আমরা যখন আমাদের এক্সপেকটেশন ফুলফিল করতে না পারি তখনই রাগ হয়। একদম এটাই তো, তার মানে মানে আমরা কি এটাকে ন্যাচারাল বলতে পারি? মানে এটা কি ন্যাচারাল? রাগ হওয়াটা কি ন্যাচারাল? হ্যাঁ, রাগ হওয়াটা ন্যাচারাল, কিন্তু যখন মানে আসলে দীর্ঘস্থায়ী রাগ, সেই রাগটা সেই সিচুয়েশনটা চলতে 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 তখন রাগ এক্সপ্রেস প্রথমেই তো হঠাৎ করে ভায়োলেন্ট আউটবার্স্ট অফ অ্যাঙ্গার কেউ করে না, আস্তে আস্তে, এবং সেটা যখন লং টার্ম হয়ে থাকে, অনেক দিন হয়ে থাকে, তখন সেটা আনন্যাচারাল, তখন সেটা অস্বাভাবিক, এবং তখন সেটা নিয়ন্ত্রণের প্রশ্ন আসে, কেননা সেটা কেউ অ্যাকসেপ্ট করে না, না পরিবারে, না সমাজ জীবনে। তার মানে আপনি বলছেন যে দীর্ঘস্থায়ী হওয়াটা ঠিক নয়, সেটাকে কন্ট্রোল করতে হবে, আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। তো যেটা বলছিলাম যে হরমোনের সংক্ষেপে একটু বলবো যে আমাদের এই যে অনিয়ন্ত্রিত রাগ, যেসব কারণগুলো বললাম সেগুলো থেকে যখন রাগ অনিয়ন্ত্রিত হয়, কিভাবে হয়, ব্রেন কেমিস্ট্রিতে কি চেঞ্জ হয়। তো আমরা জানি আমাদের যে পিটুইটারি গ্ল্যান্ড আছে, এখান থেকে একটা হরমোন সিক্রেশন হয়, অ্যাড্রেনো কর্টিকোট্রপিক হরমোন, আর অ্যাড্রেনাল কর্টেক্স, ওইখান থেকে একটা হরমোন সিক্রেশন হয়, সেটা হচ্ছে কর্টিকোস্টেরয়েড হরমোন। এটা আমরা সবাই জানি। এছাড়া আমাদের মস্তিষ্কের যে হাইপোথ্যালামাস অংশটা আছে, কেন রাগ বুঝতে গেলে এটা বুঝতে হবে, হাইপোথ্যালামাস থেকে 3টি হরমোন সেক্রেশন হয়, অক্সিটোসিন, ভেসোপ্রেসিন এবং কর্টিকোট্রপিন। এবং এই যে 5টা হরমোনের সেক্রেশন, এরা কিন্তু অনেক ইম্পেয়ারমেন্ট বা জটিলতা তৈরি করে। এই সেক্রেশন কিরকম না, আমাদের ব্রেন কেমিস্ট্রিতে যখন এই পরিবর্তন হয়, তখন আমাদের যে প্রি ফ্রন্টাল কর্টেক্স, আমাদের ব্রেনের কর্টেক্সের সামনের একটা এরিয়া আছে, প্রি ফ্রন্টাল কর্টেক্স বলা হয়, সেই হচ্ছে আমাদের আবেগ নিয়ন্ত্রণকারী অংশ, কারণ রাগটা তো একটা আবেগ। তো ওই প্রি ফ্রন্টাল কর্টেক্স যেখান থেকে আমাদের আবেগ নিয়ন্ত্রণ হয়, ওর বাম দিকের কাজটা হচ্ছে, বাম দিকের অংশের কাজ হচ্ছে যে ইমোশনাল কন্ট্রোলকে সুষ্ঠুভাবে সম্পাদন করা। তার মানে গোলযোগটা বাঁ দিকেই হয়। এবার কি হয় দেখবেন, যেসব নারী পুরুষের এই প্রি ফ্রন্টাল কর্টেক্স ব্রেনের ওই এরিয়াটা খুব স্ট্রং, তাদের কিন্তু খুব সামান্য কারণেই তারা রাগ এক্সপ্রেস করে না, তারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে এই প্রি ফ্রন্টাল কর্টেক্সের সঙ্গে রিলেটেড যে হরমোন, সেগুলো যদি নিয়ন্ত্রিত সেক্রেশন হয় তখন ঠিক থাকবে। তো এই যে নিয়ন্ত্রিত সেক্রেশনের কথা বললাম, এই অক্সিটোসিন, ভেসোপ্রেসিন, কর্টিকোস্টেরয়েড, এগুলোর গোলযোগ থেকেই কিন্তু তখন প্রবলেম শুরু হয়, এবং ওইখান থেকে সেরোটোনিন সেক্রেশন হয়। তো সেরোটোনিনের লেভেল যদি মাত্রা ছাড়া হয়ে যায়, কেননা এই সেরোটোনিনের মাত্রার তারতম্য থেকে কিন্তু রাগের বহিঃপ্রকাশ হয়। তো আমাদের মানসিক ভারসাম্য বজায় রাখার জন্য সেরোটোনিনকে, সেজন্য আমরা বলা হয় যে, আমরা বলি এটাকে সাইকোলজির টার্মে যে হ্যাপি হরমোন। তো এই সেরোটোনিনের সাথে ডোপামিনও আছে। তো মানসিক ভারসাম্য বজায় রাখার জন্য সেরোটোনিনের মানে নিঃসরণ যদি স্বাভাবিক মাত্রায় থাকে, তাহলে কিন্তু রাগ হলেও সেই মানুষটি রাগ নিয়ন্ত্রণ করে নিতে পারবেন। এবং এছাড়া আরেকটা জিনিস আছে, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, যেটাকে আমরা গাবা বলি। এই গাবা যেটা একটা নিউরো ট্রান্সমিটার, ওটার যে মেটাবলিজম, ওটার যে বিপাক, সেটারও কিছু গোলযোগ হয়। আর ব্রেনের গ্লুটামিন অ্যাসিড বলে একটা অ্যাসিড আছে, যেটা থেকে গ্লুটামিন সিক্রেশন হয়, যেটা হঠাৎ করে যদি গ্লুটামিন কমে যায়, তাহলে কিন্তু রাগ তৈরি হওয়ার সিচুয়েশন থাকলে সেই রাগ আউটবার্স্ট না করে সেই মানুষটি থাকতে পারে না। আচ্ছা, তাহলে আমরা সংক্ষেপে যেটা বুঝলাম যে আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্সের মেকানিজম তাদের স্ট্রং যদি থাকে, তাহলে তারা কিন্তু রাগ হলেও তারা রাগ কন্ট্রোল করে নিতে পারবেন। আর সেরোটোনিনের সিক্রেশনের মাত্রা, তার মানে সেরোটোনিন একটা বড় রোল প্লে করে এই রাগ নিয়ন্ত্রণে। তো এই হচ্ছে রাগ কেন হয় এর সংক্ষিপ্ত একটা আলোচনা। আচ্ছা ডাক্তারবাবু, আপনি তো রাগ নিয়ে মানে অনেক কিছু বললেন যে রাগ কেন হয়। তো যদি একটা মানে আপনার এই আলোচনা থেকে একটা কথা আমরা জানতে পারলাম যে রাগ হওয়াটা অস্বাভাবিক নয়, কিন্তু সেটা নিয়ন্ত্রণ করাটা জরুরি। এবং যদি রাগ দীর্ঘস্থায়ী হয়, আপনি যেমনটা বললেন যে রাগ যদি অনেক দিন ধরে চলতে থাকে কোনো একটা বিষয় নিয়ে, যদি দীর্ঘস্থায়ী রাগ হয়, তাহলে সেক্ষেত্রে কি কোনো রকম শারীরবৃত্তীয় সমস্যা তৈরি হয়? এইটা একটু যদি বলেন। হ্যাঁ, এখন মানে রাগ থেকে অন্যান্য কি রোগ হতে পারে, যদি কোনো রোগ হয় রাগ থেকে, প্রথমে যেটা বলবো যে আমাদের যে মানে আমাদের মস্তিষ্কের যে ইমোশনাল সেন্টার, সেটা হচ্ছে লিম্বিক সিস্টেম বলা হয়। তো
তো এই লিম্বিক সিস্টেমের মধ্যে যে অ্যামাইক ডালা অংশ, ওখান থেকেই কিন্তু যে এক্ষুনি আমরা সেরোটোনিনের কথা আলোচনা করছিলাম, তো ওই অ্যামাইক ডালা থেকেই সেরোটোনিন নিঃসৃত হয়। তাহলে অ্যামাইক ডালা যদি হেলদি থাকে, তাহলে তার সেরোটোনিন সিক্রেশনের লেভেল একদম ঠিক থাকবে। তাহলে কিন্তু তার রাগ তৈরি হওয়ার এনভায়রনমেন্টাল কন্ডিশন থাকলেও সে কিন্তু রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। তাহলে যখন নিয়ন্ত্রণ করতে পারে না বা লং টার্ম এটা চলতে থাকে, সেই রাগ তৈরি হওয়ার যে প্রিকন্ডিশন, তখন মানুষ আর রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। এবং প্রথমে দেখবেন, আমরা জানি, আমরা তো সবাই রেগেছি, রাগী মাঝে মধ্যে। তো রাগের দৈহিক যে লক্ষণগুলো সেগুলো কিরকম, মানে যখন রাগ হলে আমাদের কি হয়, চোখ মুখ লাল হয়ে যায়, হাত পা কাঁপতে শুরু করে, আমরা রাগে আমরা থরথর করে কাঁপি, বুক ধড়ফড়ানো শুরু হয়, এবং আস্তে আস্তে অনেকের কিন্তু ব্লাড প্রেশারও বাড়তে শুরু করে। যাদের অনেক দিনের রাগ, মানে মানে কারণে অকারণে যারা রাগ করেন, তাদের কিন্তু ঘাড়ে, কোমরে এবং মাথায় যন্ত্রণা শুরু হয়, এবং তারা দেখবেন অতিরিক্ত ক্লান্তির জনিত সমস্যাতে ভোগেন। এগুলো কমন, এগুলো কিছু সামান্য সিমটম। কিন্তু রাগ থেকে দেখবেন আস্তে আস্তে যাদের অনেক দিনের এই অনিয়ন্ত্রিত রাগ আছে, মানে কারণে অকারণে, তাদের মানে খিদে কমে যায়, যেটা আমরা ক্ষুধামন্দ বলি, খিদে কমে যায়, হজমের সমস্যা তৈরি হয়, এবং তাদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যাও হতে পারে। আর এই যে ভয়ঙ্কর রাগ, এর পরিণতিতে মানে মনে রাখতে হবে, আমাদের যে হার্ট অ্যাটাকেরও সমস্যা হতে পারে, এমনকি ব্রেন স্ট্রোকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, এটাও মনে রাখতে হবে। এবং এই যে মাত্রা ছাড়া রাগ, এর থেকে আমাদের যেহেতু ইমোশনাল সেন্টারটাকে কন্ট্রোল করতে পারছি না আমরা এই রাগের কারণে, তাহলে এর থেকে আমাদের কিছু মানসিক সমস্যাও দেখা দেবে। যেমন প্যানিক অ্যাটাক হতে পারে রাগ থেকে অ্যাংজাইটি নিউরোসিস হতে পারে, রাগ থেকে ডিপ্রেসিভ ডিসঅর্ডার মানে ডিপ্রেশনও হতে পারে। এবং অনেক ক্ষেত্রে আমরা ক্লিনিকে দেখি যে অনেক বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার হতে পারে। আমার পেশেন্টও দেখেছি যিনি বিপিডির সিমটম নিয়ে এসেছেন, তার কজ কিন্তু অনলি আনব্রিডলড, অনিয়ন্ত্রিত রাগ। তো এত কিছু কিন্তু হতে পারে, এগুলো আমাদের মনে রাখতে হবে। এই প্রসঙ্গে একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা রাগ বলতে তো রাগই বুঝি, কিন্তু রাগের অনেক রকম ফের হয়, অনেক ধরনের রাগ হয়। সেটাও একটু বুঝতে পারলে তাহলে আমাদের কোন রাগগুলো কিভাবে নিয়ন্ত্রণ করব সেটাও বুঝতে অনেক সুবিধা হবে। তো রাগ অ্যাকচুয়ালি 20-25 রকমের হতে পারে। এখন আমরা তার মধ্যে যেগুলো খুব প্রমিনেন্ট, খুব পাওয়ারফুল, যেগুলো বুঝতে হবে আমাদের, সেগুলো একটু আলোচনা করব। তো প্রথমে একটা কথা বলি, একটা রাগ আছে যেটাকে আমরা বলি বিহেভিয়ারাল অ্যাঙ্গার। সেটা কিরকম না, বিহেভিয়ার মানে আচরণগত রাগ, মানে অনেকের আচরণগত ভাবে, প্রকৃতিগতভাবে অনেকের রাগে হয় না, বলেন উনি একটু রাগী প্রকৃতির লোক। হ্যাঁ, তো এটা হচ্ছে বিহেভিয়ারাল অ্যাঙ্গার। এবং এদের কোনো কারণ নেই, কারণে অকারণে সামান্য একটা ঘটনা নিয়ে ঘরে হোক বাইরে হোক ঢুলস্থুল কান্দ বাড়িয়ে বসে, মানে আমরা যাকে বলি শর্ট টেম্পার্ড। হ্যাঁ, হ্যাঁ। তো এটা কন্ট্রোল করে নেওয়া সম্ভব, এটা খুব জটিলতা তৈরি করে না। আরেকটি রাগ আছে প্যারানয়েড অ্যাঙ্গার। আমরা বলি প্যারানয়েড অ্যাঙ্গার। এখন এই প্যারানয়েড একটা ডিজিজ আছে, মানে মেন্টাল। তো তার মানে সেই শব্দটা যখন এখানে জোড়া হয়েছে অ্যাঙ্গারের সাথে, তার মানে এই জিনিসটা অনিয়ন্ত্রিত হতে হতে কিন্তু প্যারানয়েড ডিসঅর্ডারের পেশেন্টও হয়ে যেতে পারে সেই মানুষটি। তাহলে এই প্যারানয়েড অ্যাঙ্গার কিরকম, অনেকে দেখবেন আছেন যে অন্যের প্রতি ঈর্ষা করেন, পরশ্রী কাতরতা, ওর আছে আমার নেই কেন, এই যে পরশ্রী কাতরতা। বা অনেকে আছে যে সব ঠিক আছে যাই লাইফে, অথচ ব্যক্তিগত নিরাপত্তার অভাববোধ, নিরাপত্তাহীনতায় ভোগেন অনেকে। এই সিচুয়েশনগুলো যাদের থাকে, তাদের এটাকে বলা হয় প্যারানোইয়া। তো এই প্যারানয়েড সিমটম যখন থাকে, তখন সেটাকে আমরা বলি, এবং তার থেকে যে রাগ এক্সপ্রেস হয় সেটাকে আমরা বলি প্যারানয়েড ডিসঅর্ডার। এবং এটা একটা, আমরা যেটাকে বলি মানে বাতুলতার পর্যায়ে চলে যায়, মানে 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 একদম মানে ইনসানিটির পর্যায়ে চলে যায়, এবং তখনই তারা ভয়ঙ্কর কাণ্ড বাঁধিয়ে বসে সেক্ষেত্রে। এছাড়া সব রাগেরই মানে যে রাগ আমাদের সবচেয়ে সমস্যা তৈরি করে, সেটা হচ্ছে ক্রনিক অ্যাঙ্গার। মানে অনেক দিন ধরে যে রাগ থাকে, মানে ধরুন কিরকম ভাবে হতে পারে ক্রনিক অ্যাঙ্গার, প্রতিবেশীদের বা চারপাশে যে মানুষদের সঙ্গে তিনি মিশছেন, তার মানে অনেকের কাছ থেকে তিনি খুব প্রচুর দুর্ব্যবহার পাচ্ছেন। তার থেকে কি হবে, তার মানে সমাজের মানুষের প্রতি তার বীতশ্রদ্ধ ভাব তৈরি হবে, আর ভালো লাগবে না, কারোর সাথে মিশতে ইচ্ছে করবে না। এরকম সিচুয়েশন যখন হয়, তখন কিন্তু এই ক্রনিক অ্যাঙ্গার এক্সপ্রেস হয়ে যায়, এবং তখন তার মধ্যে কি হয় যে নিজের প্রতিও বিতৃষ্ণা জন্মায়, তখন নিজের উপর একটা রাগ হয়, সেই রাগটাই কিন্তু অন্যের উপর এক্সপ্রেস করে ফেলেন। এটা হচ্ছে ক্রনিক অ্যাঙ্গার। এছাড়া রাগ আছে অ্যাগ্রেসিভ অ্যাঙ্গার। কোনো কারণ নেই, মানে হঠাৎ করেই মানুষটা, আপনি যেটা প্রথমেই বললেন যে শর্ট টেম্পার্ড, একদমই মানে মানে আক্রমণাত্মক হয়ে গেলেন, কোনো কারণ নেই, মানে এমন কিছু হলেন যিনি মানে করে ফেলেন, আক্রমণাত্মক হয়ে আক্রমণ করে ফেলেন। এটা এক ধরনের মনোবিকার। এটা শুধু রাগের সঙ্গে সম্পর্কিত নয়, এবং যাদের আমরা বলি না যে লোকটা রাগের মাথায় খুন চড়ে বসেছে,
সেই সিচুয়েশন যে রাগে হয় সেটাকে আমরা বলি অ্যাগ্রেসিভ অ্যাঙ্গার। সেটার ক্ষেত্রে খুব ভীষণভাবে বিভিন্ন সাইকোলজিতে, ওষুধের প্রয়োজন নেই, সাইকোলজিতে থেরাপির মাধ্যমে কিন্তু তাদের রাগ নিয়ন্ত্রণ করতে হবে। এবার একটু বলবো প্যাসিভ অ্যাঙ্গার। প্যাসিভ মানেই বুঝতে পারছেন যে মানে অনেকে অনেক কিরম হয় যে ধরুন কেউ কারোর প্রতি অশালীন অঙ্গভঙ্গি করে, অনেকে আমরা দেখবেন ব্যঙ্গ বিদ্রুপের শিকার হই আমরা অনেক সময়। তো পরোক্ষভাবে মানে বুঝিয়ে দেওয়া, তার থেকে তো এটা যদি দিনের পর দিন চলতে থাকে কারোর সাথে, তার মধ্যে যে রাগ হয় সেটা হচ্ছে প্যাসিভ অ্যাঙ্গার। অনেকে সেটা পাত্তা দেয় না, গুরুত্ব দেন না, ঠিক আছে মানে তার সংস্কার খারাপ তো ক্ষমা করে দেয়, ফলে তার সমস্যা হয় না। কিন্তু অনেকে যেটা এটাকে নিতে পারেন না, তখন তারা কিন্তু এই প্যাসিভ অ্যাঙ্গারের শিকার হয়ে আস্তে আস্তে ভায়োলেন্ট অ্যাঙ্গারের দিকে চলে যান। আরেক ধরনের রাগ আছে, আমরা বলি এটাকে জাজমেন্টাল অ্যাঙ্গার। জাজমেন্টাল মানে অকারণে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো ব্যক্তির সঙ্গে যদি অন্যায় অত্যাচার সংগঠিত হয়, সেটা সামাজিকভাবে আইনের বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে হয় না সমাজে, তো তখন সেটা তো সত্যি সত্যি অন্যায়, তাহলে সেটাই সেই জন্য কথাটা জাজমেন্ট কথাটা এখানে এসছে, যে জাজমেন্টাল অ্যাঙ্গার বা বিচারমূলক রাগ। তখন যে হ্যাঁ আমি তো ঠিক মানুষ, ভালো মানুষ, অথচ আমার সাথেই অন্যায় অত্যাচার হচ্ছে। সে গ্রামে সালিশি সবাই বিচার বসিয়ে তার বিরুদ্ধে কিছু এমন অ্যাকশন নেওয়া হলো যেটা অন্যায়, তো জাস্টিফাইড নয়, সেটা সবাই বুঝছে, তিনিও বুঝছেন, তো যার সঙ্গে এটা করা হচ্ছে তার তো আস্তে আস্তে রাগ হবে, সেটা হচ্ছে জাজমেন্টাল অ্যাঙ্গার। এছাড়া একটা রাগ আছে, রাগ আসে এবং চলে যায়, ভলাটাইল অ্যাঙ্গার, মানে ক্ষণস্থায়ী রাগ হয় না, যে সামান্য কারণে, যেটা মানে বাড়িতে মানে হট করে রেগে গেলেন আবার ঠিক হয়ে গেল, হ্যাঁ মানে রেগেই হঠাৎ করে একদম মানে গলদ ঘর্ম হয়ে গেল, রাগ দেখালো, তারপর আবার একটু পরে রাগ গলে জল হয়ে গেল, এটাকে ভলাটাইল অ্যাঙ্গার বলে। এটার জন্য কিছু মেকানিজম ডেভেলপ করার দরকার নেই যে ওটার জন্য কি করে ম্যানেজ করবো আমরা, থেরাপিরও প্রয়োজন নেই। আর একটা হচ্ছে রিটালিয়েটরি অ্যাঙ্গার। রিটালিয়েশন মানে প্রতিশোধ। তো অনেকের তো শত্রু তৈরি হয় বিভিন্ন কারণে সমাজে, তো শত্রুর প্রতি যে প্রতিশোধের মানসিকতা, যে বাসনা, সেইটার থেকে কিন্তু অনেকে রাগটাকে প্রথমে পুষে রাখে এবং তারপরে তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। তো সেটাকে বলা হয় প্রতিশোধমূলক রাগ বা রিটালিয়েটরি অ্যাঙ্গার। অনেক মানুষ এমন আছেন যে এটা ভালো, সেটা সেই রাগটা মানে প্রতিশোধ নেওয়ার বাসনাটা আছে, কিন্তু সেটা রাগ হিসেবে এক্সপ্রেস হয়ে গেল অন্যভাবে, তাহলে তার প্রতি আর প্রতিশোধ নেওয়া হলো না। এটাকে একটা রাগের একটা ভালো দিক। মানে আর প্রতিশোধ নেওয়া মানে তো তার উপরে ফিজিক্যাল অ্যাসল্ট, ক্ষতি করা, তো সেটা আর করা হলো না, ওই রাগ দেখিয়েই সেটাকে মানে নিজেকে সামনে নিলেন, মানে এটা ডিফেন্স মেকানিজম হয়ে গেল তখন। সেটা হয় কখনো কখনো। এছাড়া মানে রাগ আর ডিপ্রেশন, মানসিক অবসাদ এবং রাগ অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো অ্যাকচুয়ালি মানসিক অবসাদ সামনে থাকে, পেছনে থাকে রাগ, অথবা উল্টোতে হতে পারে, সামনে থাকে রাগ এক্সপ্রেস করছে, পেছনে আছে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, অবসাদ, বিষণ্ণতা। মানে অবসাদ থেকেও রাগ হতে পারে অবশ্যই। তো সেই জন্য আরেকটা রাগের ধরন আছে যেটাকে আমরা বলি ডিপ্রেসিভ অ্যাঙ্গার। ডিপ্রেসিভ অ্যাঙ্গারও আছে। তো মানসিক অবসাদের কবলে যারা আছে তারা আস্তে আস্তে আত্মগ্লানিতে ভোগে, যে আমার আর পৃথিবীতে বেঁচে থেকে কি হবে, আমি কিছু করতে পারলাম না ফ্যামিলির জন্য, নিজের জন্য, সমাজের জন্য। তো তখন তারা যে রাগ এক্সপ্রেস করে সেটাকে আমরা বলি ডিপ্রেসিভ অ্যাঙ্গার। আরেকটি 10 নম্বর পয়েন্ট বলে আমি শেষ করব, সেটা হচ্ছে মোরাল অ্যাঙ্গার। মোরাল অ্যাঙ্গার কিরকম না, আমরা সমাজে বাস করি, এখন তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমাজ মানে খবরের কাগজ, তারপরে টিভি চ্যানেল, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্মের অনেক জায়গা থেকে আমরা কি ঘটছে না ঘটছে সমাজে, সামাজিক, রাজনৈতিক, পারিবারিক, অর্থনৈতিক, ধর্মীয় সবকিছু আমরা জানছি। অন্যান্য মানুষ তার সম্পর্কে বিভিন্ন ভিন্ন মত পোষণ করছেন, মতামত দিচ্ছেন, সবটাই আমরা যখন দেখছি যে আমাদের চারপাশে অনেক নৈতিকতার অধঃপতন, সামাজিক মূল্যবোধের অবক্ষয়, এগুলো দেখছি। এবং তখন সমাজের একজন নাগরিক হিসেবে তখন নিজের মধ্যে মানুষ অনেকেই বিবেক দংশনে ভোগেন, যে আমি কিছু করতে পারছি না, আমরা সবাই মিলে কিছু করতে পারছি না। তখন তার কিন্তু সমাজের মানে যাদের কারণে মনে হচ্ছে যে সমাজ রসাতলে যাচ্ছে বা নৈতিক অধঃপতন ঘটছে, তাদের বিরুদ্ধে একটা রাগ তৈরি হয়, সেটাকে বলা হয় মোরাল অ্যাঙ্গার। এটা কি আপনি ভালো বলবেন না খারাপ বলবেন? না, এটা অবশ্যই ভালো, যদি সেটাকে মানে সামনে রেখে যদি ভাবা হয় যে আমরা সংগঠিত হয়ে সেই সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করে সমাজটাকে ভালো করার, মানে সুস্থ সুন্দর সমাজ গড়ার জন্য যারা আগ্রহী তেমন মানুষজনকে, লাইক মাইন্ডেড পিপল সবাই এক জায়গা হয়ে যদি আমরা ভালো কাজে এগিয়ে যেতে পারি, তখন সেই রাগটা অবশ্যই ভালো। তো এই হচ্ছে রাগের বিভিন্ন রকম ধরন, এগুলো সাধারণভাবে তো আলোচনা হয় না, এটা সাইকোলজির একেবারে ডেপথের জিনিস।
আচ্ছা ডাক্তারবাবু, আপনি তো রাগের বিভিন্ন প্রকারভেদ বললেন এবং আমরা সবাই খুব উপকৃত হলাম। এত রকমের রাগ আছে, আমরা তো এত জানতাম না যে কত রকম ভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয় রাগের কারণে, এটাও আমরা বুঝলাম। তো যাই হোক, রাগ থেকে আমাদের প্রচুর ক্ষতি হয় এটা আমরা জানতে পারলাম। শারীরিক এবং মানসিক অনেক রকমের ক্ষতি হয়, সামগ্রিকভাবে ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, দেশের ক্ষতি হয় এবং ব্যক্তি মানুষেরও অনেক ক্ষতি হয়। তো আপনি যদি আমাদের বলেন যে রাগ আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব, কারণ রাগ যদি মানুষের হয় তার তো নিয়ন্ত্রণ প্রয়োজন, কারণ নিয়ন্ত্রণ তো আমাদের করতেই হবে রাগকে, নাহলে তো ক্ষতি হয়ে যাবে, সেটা সামগ্রিকভাবে হোক বা ব্যক্তি বিশেষের হোক। তো সেই কারণে আমি জানতে চাইবো যে রাগকে আমরা নিয়ন্ত্রণ করব কিভাবে। আসলে আজকের আলোচনায় আপনি প্রসঙ্গ আমায় দিয়েছেন যে রাগ কত ধরনের এবং কেন হয়। তো এখানে সংক্ষেপে আমরা, যেহেতু এটা সাইকোলজি টপিক, তো সংক্ষেপে আমরা মানে কি থেরাপির মাধ্যমে রাগ নিয়ন্ত্রণ করা যায় সেটুকুই বলবো, কেননা সেগুলো তো দেখানো সম্ভব নয়, কিন্তু একটা আইডিয়া পাওয়া যাবে। এবং এখানে ওষুধের প্রশ্ন আসছে না, তো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা কাউন্সেলিং সাইকোথেরাপিস্টের তত্ত্বাবধানে সেই থেরাপিগুলো যদি নেওয়া হয় তাহলে কিন্তু রাগকে নিয়ন্ত্রণ করা যাবে। কেননা খুব রোগের পর্যায়ে চলে না গেলে কেউ তো আর থেরাপিস্টের কাছে যাবেন না, নিজে নিজেই কন্ট্রোল করে নেবেন। তো আমার মনে হয় সবচেয়ে ভালো হবে আমরা আরো একটা আলোচনা আপনি রাখুন, আরেকটা আলাদা পরিসরে একটা আলোচনা রাখুন, যেখানে আমরা একদম মানে নিজের রাগ নিজে কি করে নিয়ন্ত্রণ করব আমরা সেটা নিয়ে একটা আলোচনা আপনি প্রসঙ্গ রাখুন, সেখানে সেটা আলোচনা হবে। এখানে আমি সংক্ষেপে বলবো যে কতগুলো থেরাপি আছে, যেমন অ্যাঙ্গার সাপ্রেশন থেরাপি, এটা খুব দারুণ কাজ করে। এছাড়া আছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, তো আছে যেটা সিবিটি বলা হয়। আরেকটা আছে হার্ট কোহেরেন্স ট্রেনিং, এটার মাধ্যমে কিন্তু মানে অনিয়ন্ত্রিত রাগ নিয়ন্ত্রণ করা যায়। কমিউনিকেশন স্কিলস ইমপ্রুভমেন্ট থেরাপি আছে, যেটার মাধ্যমে রাগ নিয়ন্ত্রণ করা যায়। আর তো রিল্যাক্সেশন থেরাপি বিভিন্নভাবে চর্চা হয়, সেটার মাধ্যমেও রাগ নিয়ন্ত্রণ করা যায়। আর একটা খুব সুন্দর নতুন পদ্ধতি চালু হয়েছে, সেটা হচ্ছে কগনিটিভ রিস্ট্রাকচারিং থেরাপি। তো এইগুলোর মাধ্যমে রাগকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হয় এবং তার জন্য আপনাকে যেতে হবে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা কাউন্সেলিং সাইকোথেরাপিস্টের কাছে, তাদের তত্ত্বাবধানেই এটা করতে হবে। আর একটা যেটা বলবো যে রাগকে যদি আমরা একটা এরকম ভাবে ভাবি যে পজিটিভ এনার্জি হিসেবে যদি রূপান্তরিত করতে পারি তাহলে কি হবে, সেটা কিন্তু আমাদের অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। এবং যারা মনস্তত্ত্ববিদ্যার গবেষক তারা বলছেন যে রাগী লোকেরা কিন্তু অনেকটা খুব বেশি, যার পর নাই মানে অপটিমিস্টিক হয়, আশাবাদী হয়ে থাকে। তো সেই মানুষদের মানবিক মূল্যবোধ যদি আমরা জাগ্রত করতে পারি তাহলেও কিন্তু তাদের রাগ অনেক হ্রাস পাবে। মানে যে কারণে রাগ হচ্ছে, যার উপরে রাগ হচ্ছে, সেই মানুষটাকে তিনি যদি ক্ষমা করে দিতে পারেন তার মূল্যবোধের জাগরণের মাধ্যমে, তাহলে তো সব সমস্যার সমাধান। আচ্ছা, এটা যদি একটু বিস্তারিত বলেন যে রাগকে আমরা কিভাবে পজিটিভ এনার্জিতে কনভার্ট করতে পারি। দেখুন, মানে আসলে মানে মানবিক মূল্যবোধটা এমন একটা জিনিসটা, মানে মূল্যবোধ মানুষের সবার ভেতরে আছে, তো সেটা জাগরুক রাখতে হবে, সেটা ইমপ্লিমেন্ট করতে হবে জীবনে। এখন এমনি মানে যীশুখ্রিস্ট বলেছিলেন, ক্ষমার অবতার বলা হয় তাকে, যে ক্ষমা করে দিন যা কিছু, মানে যদি আপনি ক্ষমা শব্দটা, ফরগিভনেস, এই শব্দটা দিয়ে কিন্তু মানে অনেক কিছু সমাধান করা যায়। রাগও, আপনি যদি কারোর কাছে অন্যায় করে থাকেন আপনি নিঃশর্তে ক্ষমা চেয়ে নিন, আর আপনার কাছে যদি কেউ অন্যায় করে থাকে আপনার সাথে, সে যত বড়ই হোক, আপনি নিঃশর্তে ক্ষমা করে দিন। আপনি হয় চেয়ে নিন, নাহলে ক্ষমা করে নিন, যেমন সিচুয়েশন। তো এই পজিটিভিটি যদি আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু রাগটা তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে মানুষের পক্ষে। এবার ধরুন পারিবারিক এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রে দেখবেন রাগ অনেক সময় মাত্রা ছাড়া হয়ে যায়, যেটা আমরা শুরুতে বলছিলাম। ফলে এই যে পজিটিভ রিইনফোর্সমেন্ট যদি হয় তাহলেও কিন্তু তাদের রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আরেকটা জিনিস আমি এখানে বলবো, যেটা হচ্ছে নেগোসিয়েশন স্ট্র্যাটেজি বলে একটা শব্দ আছে। হ্যাঁ, সেইটা নেগোসিয়েশন স্ট্র্যাটেজি হিসেবে রাগটা কিন্তু ব্যবহার করা যায়। কিরকম না, ওই যে একটু আগে আমরা বলছিলাম যে ধরুন কারোর প্রতি প্রতিশোধ নিতে হবে, তাহলে আমরা সেই প্রতিশোধটা প্রশমিত করার জন্য তার সঙ্গে হিংসা, মারামারি, হানাহানি সব না করে শুধু রাগের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটিয়ে যদি সেটার থেকে মুক্ত হতে পারি তাহলে কিন্তু নেগোসিয়েশন স্ট্র্যাটেজি হিসেবে রাগের এটা একটা ভালো দিক। আমি প্রসঙ্গ শেষ করব একটা কথা বলে, যে দেখুন আপনি হাতে যদি একটা জ্বলন্ত কয়লা নেন, সেটা যদি কারোর দিকে ছুঁড়ে মারেন যার উপরে আপনি রাগ করছেন, তো প্রথম কি হবে, আপনার হাতটা আগে পড়বে। আর যার দিকে ছুঁড়ে মারলেন যদি টার্গেট ঠিকঠাক না হয় তাহলে তারও লাগবে না। তাহলে আপনি যার উপরে মানে রাগ প্রকাশ করছেন তার হয়তো ক্ষতি হলো না, ক্ষতি আপনার বেশি হয়ে গেল।
তাহলে রাগ আমাদের যে কোনো মূল্যেই নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের মানে বেসিক্যালি আপনি যেটা বলতে চাইছেন যে রাগ রেগে গেলে প্রথম ক্ষতিটা যে রাগ নিজেরই তারই হয়। জারি হয়। কেননা আমরা যখন হেরে যাই নিজের কাছে তখনই আমরা রাগ প্রকাশ করি, হুম হুম হুম। তাই না? এটা শুধু মাইন্ড কন্ট্রোলের ব্যাপার নয়। তো আপনি যদি আপনাকে আমার অনুরোধ আপনাকে যে আরো একটা আলোচনা রাখুন অদূর ভবিষ্যতে, যেখানে আমরা একদম নিজের রাগ নিজে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব। মানে সবসময় তো আমাদের কনসালটেন্টদের কাছে কেন যেতে হবে, সাইকোলজিস্ট বা সাইকোথেরাপিস্ট? আমরা নিজের রাগ নিজে কিভাবে নিয়ন্ত্রণ মানে করব, প্রাথমিক পর্যায়ে আমরাই পারি হুম। রাগকে নিয়ন্ত্রণ করতে। ঠিক, আমরা অবশ্যই আপনার হুম। যে সাজেশন এটা মাথায় রেখে খুব তাড়াতাড়ি একটা এরকম পর্ব আনবো যেখানে নিজের রাগ আমরা কিভাবে নিজে নিয়ন্ত্রণ করতে পারি তার উপরে আমরা কাজ করব অবশ্যই। শুনলেন তো দর্শক বন্ধুরা যে রাগ কত রকমের হয় এবং রাগ থেকে কত ক্ষতি হয়ে যেতে পারে আমাদের, এবং ডাক্তারবাবুর কাছ থেকে আমরা জানতে পারলাম যে রাগকে আমরা নিয়ন্ত্রণ করব কিভাবে। এবং এক্ষেত্রে আমাদের এটা খুব আনন্দের বিষয় যে ডাক্তারবাবু নিজেই ইচ্ছা প্রকাশ করলেন যে পরবর্তী একটা পর্ব আমরা এমন করতে চলেছি যেখানে আমরাই আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারবো। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।